আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজি অলিম্পিয়াড প্রিপারেশনের ক্লাসে আলোচনা করব জিনতত্ত্ব বা জেনেটিক্স নিয়ে। জিনতত্ত্ব বা জেনেটিক্স নিয়ে আমাদের আলোচনা করতে হবে যেসব টপিক নিয়ে সেগুলো হইতেছে মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, পলিহাইব্রিড ক্রস ছাড়া পরবর্তীতে হার্ডি-ওয়াইনবার্গ ইকুয়েশন বা প্রিন্সিপাল সেটা আলোচনা করা লাগবে। জেনেটিক্সের যেকোনো টপিক আলোচনা করার আগে জেনেটিক্সের কিছু পরিভাষা বা টার্মিনোলজি সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক। নাহলে ওইসব আলোচনাগুলো বোঝা যাবে না। তো জেনেটিক্সের টার্মিনোলজি দিয়ে আজকের ক্লাস আমি শুরু করব। জেনেটিক্স এই সাবজেক্টটা আলোচনা করে হইতেছে জিন নিয়ে। এই জিন জিনিসটা কি এটা সম্পর্কে তোমাদের খুব স্পষ্ট ধারণা থাকা লাগবে। এবং এই স্পষ্ট ধারণা আমি তোমাদেরকে সেল বায়োলজিতে যখন আমি নিউক্লিক অ্যাসিড পড়াইছিলাম তখন আসলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা ওই ক্লাস দেখতে পারো। এছাড়াও আমি আপাতত এখন জিনের কিছু বেসিক কথাবার্তা দ্বিতীয়বার আবার আলোচনা করতে চাচ্ছি। দেখো, এই ছবিটা আমি তোমাদেরকে সেল বায়োলজি ক্লাসেও দেখাইছিলাম, এখনো দেখাইতেছি। তো জিন যে জিনিসটা, এটা সংজ্ঞাটা দেওয়ার জন্যই আমি আবার এই ছবিটা দেখাইতেছি। জিন হইতেছে আমাদের ডিএনএ তে অবস্থিত স্পেসিফিক বা নির্দিষ্ট বেস পেয়ার সিকোয়েন্স, নির্দিষ্ট ক্ষারের সিকোয়েন্স বা বেস সিকোয়েন্স, যেটাই বলো সেটাই সঠিক হবে। তাহলে আমি সংজ্ঞাটা একটু লিখি। জিন হচ্ছে আমাদের ডিএনএতে অবস্থিত নির্দিষ্ট বেস সিকোয়েন্স, ঠিক আছে? বেস বা ক্ষারকের সিকোয়েন্স। কিন্তু শুধু এতটুকু হলেই হবে না, এর একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগবে। সেটা হচ্ছে এই জিনটাকে অবশ্যই অ্যাটলিস্ট একটা প্রোটিন তৈরি করার ক্ষমতা রাখতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা প্রোটিন তৈরির সক্ষমতা এই ক্ষারকের সিকোয়েন্স বা বেজের সিকোয়েন্সে থাকতে হবে। তাহলে কি দাঁড়ালো? জিন জিনিসটা হচ্ছে আমাদের ডিএনএতে অবস্থিত নির্দিষ্ট বেস বা ক্ষারকের সিকোয়েন্স যা অন্তত একটি প্রোটিন তৈরিতে সক্ষম। এখন দেখো, জিন এই অংশটা, ধরো ডিএনএ কে যদি আমি হইতেছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে যদি হইতেছে দুইটা সেপারেট স্ট্র্যান্ডে বা দুটা সেপারেট সূত্রে আলাদা করে ফেলি, তাহলে দেখো প্রত্যেক স্ট্র্যান্ডে বা সূত্রের ভিতরে আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স পাইতেছি আমরা। এই যে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, অ্যাডিনিন, সাইটোসিন, এইসব ক্ষারকগুলোর এটা নির্দিষ্ট সিকোয়েন্স কিন্তু আমরা পাবো। এখন আমাদের পুরো ডিএনএ অণুতেই তো এরকম লম্বা একটা সিকোয়েন্স আছে, কিন্তু এই পুরা সিকোয়েন্সটাই কিন্তু আসলে জিন বলা যাবে না। আমাদের এই পুরা ডিএনএ অণুতে যে একটা হইতেছে সিকোয়েন্সে এই ক্ষারকগুলো সাজানো আছে, এই সিকোয়েন্সের কিছু নির্দিষ্ট পোর্শন বা কিছু নির্দিষ্ট সেগমেন্টই হইতেছে জিন। কারণ তারা এই সেগমেন্টগুলো হইতেছে প্রোটিন তৈরি করতে পারে, অন্তত একটি হলেও প্রোটিন তৈরি করতে পারে। আমাদের সম্পূর্ণ ডিএনএ মলিকিউলের এই যে যে জেনেটিক মানে সরি ক্ষারকের যে সিকোয়েন্সটা, এটা কিন্তু আসলে সম্পূর্ণ অংশই কিন্তু আসলে প্রোটিন তৈরিতে সক্ষম না। এর পুরো সিকোয়েন্সের কিছু সেগমেন্ট বা কিছু পোর্শন হয়তোবা প্রোটিন তৈরিতে সক্ষম। যেমন আমি যদি চিন্তা করি যে এই পোর্শনটা থেকে, এই যে থায়ামিন থেকে ধরো এতটুকু পোর্শন, এই গুয়ানিন পর্যন্ত, এই যে ক্ষারকের সিকোয়েন্সটা, যে যেই সিকোয়েন্সে সাজানো আছে CTAGCCGCA, এভাবে চলতে চলতে এই পর্যন্ত, এই গুয়ানিন পর্যন্ত যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা যদি একটা প্রোটিন তৈরিতে সক্ষম হয় বা প্রোটিন তৈরি করতে যেই হইতেছে সিগন্যালগুলো লাগে সেগুলো যদি সে দিতে সক্ষম হয়, তবে এই অংশটাকে আমরা বলবো হইতেছে জিন, ঠিক আছে? এই অংশটাকে বলবো জিন। আমাদের বায়োলজিতে একটা নীতি আছে যেটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এই সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীবনের কেন্দ্রীয় নীতি, এটা কি বলে? এটা বলে হইতেছে আমাদের ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে একটা এমআরএনএতে তার জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করে এবং পরবর্তীতে এই এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে রাইবোজোমে গিয়ে একটা প্রোটিন তৈরি করে। তাহলে ডিএনএ থেকে আমাদের জেনেটিক ইনফরমেশন এমআরএনএতে ট্রান্সফার হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে, আর এমআরএনএ থেকে সেটা হইতেছে প্রোটিনের ভিতর ট্রান্সফার হইতেছে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হইতেছে আমাদের সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীবনের কেন্দ্রীয় নীতি। কেন জীবনের কেন্দ্রীয় নীতি? কারণ দেখো, আমাদের যে কোনো জীবের সকল বৈশিষ্ট্য নির্ধারণ করে তার ক্রোমোজোমের ভিতরে থাকা ডিএনএ অণুর ভিতরে থাকা এই জিনগুলো। এখন জিনের হইতেছে বহিঃপ্রকাশ ঘটার মাধ্যম হইতেছে প্রোটিন, ঠিক আছে? অর্থাৎ ওই জিন যতক্ষণ না তার কোরেসপন্ডিং প্রোটিন তৈরি করতে পারবে ততক্ষণ না সে ওই প্রাণীর মধ্যে মানে প্রকাশ পাবে না। তো এই কেন্দ্রীয় নীতি অফ সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এইটা আসলে এই ফ্লো চার্টটা প্রস্তাব করেছে, যেটা আমাদের এই জিনের ভিতরে থাকা ইনফরমেশন কিভাবে হইতেছে একটা প্রাণীর মধ্যে বা একটা উদ্ভিদের মধ্যে প্রকাশ পাইতেছে সেটা চিত্রায়িত করতেছে, ঠিক আছে? এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের
বিস্তারিত আলোচনা আমাদের সেল বায়োলজি ভিডিওতে আছে, ওটা তুমি দেখে নিও। এখন খেয়াল করো, আমাদের এটা হইতেছে ডিএনএ মলিকিউল। ডিএনএ মলিকিউল পরবর্তীতে এই যে গোল যে জিনিসগুলো দেখতেছো, এগুলো হইতেছে এক ধরনের প্রোটিন যাদের নাম হইতেছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এই গোল প্রোটিনগুলোর নাম হইতেছে হিস্টোন প্রোটিন। ডিএনএ মলিকিউল হিস্টোন প্রোটিনের গায়ে তোমার প্যাঁচাই আর কি, প্যাঁচ খায় আর কি। প্যাঁচ খাওয়ার পরবর্তীতে যে হইতেছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের যে হইতেছে কম্বিনেশন তৈরি হইলো প্যাঁচানোর ফলে, সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওজোম। ঠিক আছে, এখন এই নিউক্লিওজোমগুলো পরস্পরের পাশাপাশি আসা শুরু করে এবং হচ্ছে ঘনীভূত হওয়া শুরু করে বা কনডেন্সড হওয়া শুরু করে। এভাবে কনডেন্সড হয়ে এরকম একটা সুতার মতো বা থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি করতেছে, যেটাকে আমরা বলতেছি ক্রোমাটিন ফাইবার। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারই আমরা হইতেছে আমাদের সেলের নিউক্লিয়াসের ভিতরে দেখে থাকি নর্মাল অবস্থায়। কিন্তু যখন আমাদের কোষ বিভাজনের সময় হয়, তখন হইতেছে এই ক্রোমাটিন ফাইবারগুলো আরো কনডেন্সড হয় এবং সুপার কয়েলিং নামক এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এরকম এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি করে। এই এক্স আকৃতির স্ট্রাকচারকে তোমরা সবাই চেনো ক্রোমোজোম নামে। এখন আমি যে টার্মটা নিয়ে আলোচনা করবো সেটা হইতেছে লোকাস। তো লোকাসের সংজ্ঞা কি? লোকাস কাকে বলে? লোকাস হইতেছে ক্রোমোসোমের যেই রিজিয়ন বা অঞ্চলে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে, বা অ্যাড্রেস বলতে পারো। এটা তোমার মানে মানুষের বাসার অ্যাড্রেসের সাথে চিন্তা করতে পারো। ধরো তুমি, তোমার নাম যাই হোক, তোমার একটা হচ্ছে বাসা আছে, বাসার একটা অ্যাড্রেস আছে। তোমার বাসার অ্যাড্রেসটাই হইতেছে এই লোকাসের সাথে মানে তুমি তুলনা করতে পারো যে জিনের যে হইতেছে অবস্থান ক্রোমোজোমের মধ্যে, সেটাকে হইতেছে ওই জিনের লোকাস বলা হইতেছে। ঠিক আছে, তো আমি একটা চিত্র আঁকাই, ক্রোমোজোমের একটা চিত্র আঁকানোর চেষ্টা করি আমি। ধরো এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের নির্দিষ্ট অঞ্চল, ধরো এই অঞ্চলটা যেটা এখন আমি মার্কিং করলাম, এই অঞ্চলে ধরো তোমার চোখের রং নির্ধারণকারী যে জিনটা আছে সেইটা অবস্থান করতেছে। ঠিক আছে, তোমার চোখের রং নির্ধারণকারী যে জিনটা, সেইটার অবস্থান ধরো এই সবুজ কালারে চিহ্নিত এই জায়গাটা ক্রোমোজোমের ভিতর। ঠিক আছে, তাহলে আমরা বলবো এইটা হইতেছে আমার ওই চোখের রং নির্দেশকারী জিনের হইতেছে লোকাস। বোঝা গেছে? আমাদের দেহ কোষ যেগুলো, আমাদের মানুষের ক্ষেত্রে কোষ হইতেছে আমরা কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইতেছে যেই কোষগুলো আমাদের দেহের স্ট্রাকচার গঠন করে, সেগুলোকে আমরা বলতেছি দেহ কোষ। আর যেইগুলো হইতেছে আমাদের বংশ বিস্তারে সহায়তা করে, সেগুলোকে আমরা বলি জনন কোষ বা হইতেছে জার্ম সেলস। ঠিক আছে, দেহকোষের কথা যদি চিন্তা করি, মানুষের দেহকোষ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড কোষ? তোমরা সবাই জানো মানুষের ক্ষেত্রে দেহকোষটা হইতেছে ডিপ্লয়েড। দেহকোষ হইতেছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড কোষে আমাদের হইতেছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া মানে হইতেছে কয়টা? 23 জোড়া মানে হইতেছে 46টি। ঠিক আছে না? আচ্ছা, এখন এই 23 জোড়া ক্রোমোজোম, যেটা 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়াকে বলা হয় অটোজোম। 22 জোড়া হইতেছে আমাদের অটোজোম, আর এক জোড়া হইতেছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। আচ্ছা, সেক্স ক্রোমোজোম আবার হইতেছে দুই প্রকারের হয়, একটা হইতেছে এক্স, একটা হইতেছে ওয়াই। যদি একটা নারীর কথা চিন্তা করি বা ফিমেলের কথা চিন্তা করি, ফিমেলের ক্ষেত্রে আমাদের এই এক জোড়া যে সেক্স ক্রোমোজোম আছে, তার ভিতরে দুইটা ক্রোমোজোমই থাকে হইতেছে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম যে এক জোড়া, এই সেক্স ক্রোমোজোম এক জোড়া যদি নারীর ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দুইটাই থাকবে এক্স এক্স, মানে এক্স ক্রোমোজোম আর কি। সো নারীদের ক্ষেত্রে এটা হবে, সো এটা হচ্ছে ফিমেল। আর এই এক জোড়া সেক্স ক্রোমোজোম যদি হইতেছে কোনো পুরুষের হয়, তাহলে তার ভিতরে একটা এক্স থাকবে, একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম থাকবে। এগুলো তোমরা ছোটবেলা থেকে জানো। তো এখন আমি মানুষের যে হইতেছে ক্রোমোজোম আছে, এই 23 জোড়া ক্রোমোজোম আমরা ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি। এবং এই 23 জোড়া ক্রোমোজোমেরই হিউম্যান জিনোম প্রজেক্ট নামক একটা প্রজেক্ট আছে। এইখানে এই 23 জোড়া ক্রোমোজোমেরই হইতেছে নাম্বারিং করা হয়েছে। ঠিক আছে, নাম্বারিং করা হয়েছে যে কোনটা প্রথম জোড়া, কোনটা সেকেন্ড জোড়া, এভাবে নাম্বারিং করা হয়েছে। So, এই হলো আমাদের সেই ছবি, মাইক্রোস্কোপের নিচে দেখা ছবি। যেই প্রক্রিয়ায় আমাদের হইতেছে মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম সমূহকে এইভাবে ভিজুয়ালাইজ করা হয়, সেই প্রক্রিয়াটার নাম হইতেছে ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং মানে ক্যারিওটাইপিং প্রক্রিয়ায় আমরা হইতেছে ক্রোমোজোম গুলোকে এইভাবে দেখতে পাই। এখানে আমাদের মানুষের 23 জোড়া ক্রোমোজোমই আছে। এই যে দেখো, 1 নম্বর জোড়া, 2 নম্বর জোড়া, 3 নম্বর জোড়া, 4 নম্বর জোড়া, এভাবে এই যে লাস্ট সেক্স ক্রোমোজোম এক জোড়া দিয়ে মোট 23 জোড়া। ঠিক আছে, এখন খেয়াল করো যে প্রত্যেক জোড়া ক্রোমোজোমের তারা বৈশিষ্ট্যগতভাবে একই রকম হয়। তারা বৈশিষ্ট্যগতভাবে একই রকম হয়। এখন কি বৈশিষ্ট্য? দেখো, আমাদের এই ক্রোমোজোমগুলো যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন স্টেইনিং করা লাগে বা হচ্ছে কিছু রঞ্জক দ্বারা এদেরকে রঞ্জিত করা লাগে। ঠিক আছে, এখন এই রঞ্জক পদার্থ যেটা আমি দেবো, বা যে কালারটা আমি দেবো, বা স্টেইনটা যেটা আমি দেবো, সেই স্টেইনটা ক্রোমোজোম কিভাবে ধারণ করতেছে, কতটুকু ধারণ করতেছে, সেইটা সেইটা অনুযায়ী
বা ক্রোমোজোমের আকার আকৃতির অনুযায়ী, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমাদের দেখো প্রত্যেক জোড়ার ক্রোমোজোম দুইটা কিন্তু একই রকম হয়। ঠিক আছে, প্রত্যেক জোড়ার ক্রোমোজোম এই সকল বৈশিষ্ট্যের ক্ষেত্রে একই রকম হয়। যেমন 1 নম্বর যে ক্রোমোজোম জোড়াটা দেখতেছো, এই ক্রোমোজোম জোড়ার রং ধারণ ক্ষমতা দেখো সেম। দেখো এই ক্রোমোজোমটারও এই জায়গাতে গোলাপি, এরটাও গোলাপি, এর এখানে একটু হলদে টাইপের, এটারও এখানে হলদে টাইপের। কিন্তু তুমি দুইটা ডিফারেন্ট ক্রোমোজোম জোড়ার দিকে চিন্তা করে দেখো, দেখো এদের রং ধারণ ক্ষমতার প্যাটার্নটা কিন্তু অন্যরকম, মানে রং ধারণের প্যাটার্নটা কিন্তু অন্যরকম। এর ক্ষেত্রে এখানে হলুদ রঙের কালার আছে, বাট এখানে তো অন্য কালার আছে। সো আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হইতেছে প্রত্যেক জোড়ায় অবস্থিত ক্রোমোজোম বৈশিষ্ট্যগতভাবে সেম হয়, বৈশিষ্ট্যগতভাবে সেম হয়, এদের রং ধারণ ক্ষমতা সেম হয়, তারপরে হইতেছে এদের সেন্ট্রোমিয়ারের অবস্থানও সেম জায়গাতে থাকে, এদের দৈর্ঘ্য প্রস্থ সেম হয়। আমাদের এই যে ক্রোমোজোম 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেক জোড়া ক্রোমোজোম যারা বৈশিষ্ট্যে একই রকম তাদেরকে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, এখন যে টার্মটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এটা কি? এটা হইতেছে প্রতি জোড়া ক্রোমোজোম যারা বৈশিষ্ট্যগতভাবে একই রকম তাদেরকে বা তারা পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, হোমোলোগাসের হইতেছে বাংলাটা হইতেছে সমসংস্থ। ঠিক আছে, সমসংস্থ, এটা জাস্ট জানার জন্য মানে জেনে রাখো। আমরা আজকের ক্লাসে সব ইংরেজি টার্মিনোলজি ইউজ করব, কারণ ইংরেজি টার্মিনোলজিগুলো ইউজ করলে তোমাদের হচ্ছে বোঝার সুবিধা হবে আর কি। হ্যাঁ, বোঝাটা সুবিধা, বা বারবার হইতেছে একবার বাংলা একবার ইংরেজি বলা এই জিনিসটা করতে গেলে তোমরা হইতেছে একটু মানে বিভ্রান্ত হয়ে যেতে পারো, কারণ আজকে আমাদের বেশ কিছু টার্মিনোলজি নতুন শিক্ষা লাগতেছে। তো আমরা হইতেছে একই সাথে বাংলা ইংরেজি এগুলো বলবো না, আমরা জাস্ট আজকে ইংরেজি নিয়ে মানে ইংরেজিতে বলবো আর কি টার্মিনোলজি গুলো। ঠিক আছে, এখন দেখো এই হোমোলোগাস ক্রোমোজোম তোমার যে 23 জোড়া মানে 23টা জোড়া আছে, 23টা জোড়া ক্রোমোজোমের প্রত্যেক জোড়ার দুইটা ক্রোমোজোম পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। এখন এই হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমোজোম আসে হইতেছে, একটা ক্রোমোজোম তুমি পেয়েছো তোমার মায়ের কাছ থেকে, একটা ক্রোমোজোম তুমি তোমার পেয়েছো বাবার কাছ থেকে। প্রত্যেক জোড়া ক্রোমোজোমের একটা পেয়েছো বাবার কাছ থেকে, একটা মায়ের কাছ থেকে। এভাবে হইতেছে আমাদের প্রাণীরা তাদের ক্রোমোজোম গুলো পাই। ঠিক আছে, এর মধ্যে একটা তোমার হইতেছে মার কাছ থেকে পাও, একটা তোমার বাবার কাছ থেকে পাও, এইভাবে আসলে ক্রোমোজোম গুলো আসে। এই ঘটনাটা কিভাবে ঘটে, এই যে একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে কিভাবে আসতেছে, এই ঘটনা বুঝতে হলে তোমাদের হইতেছে সেল বায়োলজির মিওসিসের ক্লাসটা করতে হবে, মিওসিস কোষ বিভাজনের ক্লাসটা করতে হবে। আর তোমরা যদি অলরেডি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো আর কি। এখন দেখো আমি বলেছি হোমোলোগাস ক্রোমোজোমগুলো বৈশিষ্ট্যগতভাবে একই রকম, এছাড়াও তাদের একটা হইতেছে আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে, তারা একই একই বৈশিষ্ট্যর জন্য দায়ী জিন বহন করে। এই কথাটাও একটু এক্সট্রা অ্যাড করে নাও। এখন এই কথাটার মর্ম তোমাদের বুঝতে হবে। যদি তুমি চিন্তা করো আমাদের চোখের যে রং, এইটা নির্ধারণকারী যে জিনটা, সেইটা অবস্থান করে আমাদের 15 নম্বর ক্রোমোজোম অবস্থান করে এই জিনটা। এখন দেখো তো আমাদের 15 নম্বর ক্রোমোজোম তো আছে দুইটা, কারণ আমাদের ডিপ্লয়েড কোষে আসলে প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা দুইটা থাকে। যদি আমি 15 নম্বর ক্রোমোজোমটাকে একটু আঁকানোর চেষ্টা করি, ধরে নাও এটা একটা 15 নম্বর ক্রোমোজোমটা আমি আঁকাইছি। তো এই ক্রোমোজোমে হইতেছে আমাদের চোখের রং নির্ধারণকারী জিন থাকবে কোনো একটা নির্দিষ্ট মানে জায়গায় বা লোকাসে। ধরে নাও এইটা হইতেছে সেই লোকাস, এই লাল চিহ্নিত জায়গাটা হইতেছে ওই চোখের রং নির্ধারণকারী জিনটা লোকাস, এবং এটা হচ্ছে 15 নম্বর ক্রোমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 15তম ক্রোমোজোম। এখন 15তম ক্রোমোজোম তো দুইটা আছে, একটা তোমার মায়ের কাছ থেকে এসছে, একটা তোমার বাবার কাছ থেকে এসছে। তাহলে যে ঘটনাটা এখানে আমি তোমাদেরকে বলতে চাইতেছি সেটা হইতেছে চোখের রং নির্ধারণকারী যে জিন, সেটার জন্য দায়ী যে জিনটা, এটা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমেই থাকবে এবং একই লোকাসে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে 15তম ক্রোমোজোম হইতেছে আমাদের দুইটা, যে একটা হইতেছে মায়ের কাছ থেকে পেয়েছো, একটা তোমার বাবার কাছ থেকে পেয়েছো, এবং চোখের রং নির্ধারণকারী এই জিনটা যেটা, এই জিনটা উভয় ক্রোমোজোমে থাকবে এবং একই একই লোকাসে থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমাদের জানা লাগবে ক্যারেক্টার এবং ট্রেইট, এই দুইটা জিনিসের পার্থক্য। এই দুইটা শব্দ জেনেটিক্স পড়তে গেলে ইনভ্যারিয়েবলি তোমাদের এই শব্দগুলো সামনে চলে আসবে এবং এগুলো তোমাদের বুঝাবে। তো একটা মানুষের কথা যদি চিন্তা করো, একটা মানুষের অনেক রকম ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন হাইট একটা ক্যারেক্টার, তারপর হচ্ছে তার কালার অফ আই একটা ক্যারেক্টার, বা চোখের রং একটা ক্যারেক্টার। এরপর হইতে পারে তোমার চুলের রং বা কালার অফ হেয়ার একটা ক্যারেক্টার হিসেবে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে না? তারপরে তুমি হইতেছে স্কিন কমপ্লেকশন নিয়ে আলোচনা মানে বলতে পারো। ঠিক আছে, তো যাই হোক, ওটা হইতেছে আমরা স্কিন কমপ্লেকশনটা বাদ রাখি, আমরা আপাতত জাস্ট উদাহরণস্বরূপ তিনটা নিই, হাইট, কালার অফ আই,
কালার অফ হেয়ার, এগুলো হইতেছে আমাদের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্যারেক্টার। জেনেটিক্সে এই বিভিন্ন রকম ক্যারেক্টার আমরা পাই। এখন প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু বিভিন্ন রকম টাইপ হইতে পারে, প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হইতে পারে। যেমন সবার হাইট কি সমান হয়, এটা কিন্তু হয় না। আমাদের সমাজে দেখবা কেউ লম্বা বা টল এবং কেউ হইতেছে খাটো বা শর্ট। তো হইতেছে এই হাইট নামক ক্যারেক্টারের তাহলে ট্রেইট হইতে পারে টল বা ট্রেইট হইতে পারে শর্ট, তাই না? আবার কালার অফ আয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রেইট আমরা পাইতে পারি। কারো চোখ হয় ব্রাউন, কারোর হয় ব্ল্যাক, কারোর হয় ব্লু, এভাবে গ্রিনও হইতে পারে। সো বিভিন্ন রকম ট্রেইট পাওয়া যাইতেছে এই কালার অফ আই ক্যারেক্টারের বিপরীতে। এইভাবে এই কালার অফ হেয়ারের ক্ষেত্রে আমরা হইতেছে পাই আবারও সেম ব্রাউন, ব্ল্যাক, রেড, এরকম আমরা হইতেছে বিভিন্ন রকম ট্রেইট পাই। ঠিক আছে না? তো এই আশা করি ক্যারেক্টার এবং ট্রেইট নিয়ে তোমরা ভালোভাবে ধারণা পাইছো। ট্রেইট হইতেছে ক্যারেক্টারেরই বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন। ঠিক আছে? এখন ধরো আমাদের এই কালার অফ আই এর কথা আবার আমি এইটা দিয়ে আজকে আমি সব বুঝাই দিব ইনশাল্লাহ। কালার অফ আই এইটার জিন আমি একটু আগে তোমাদেরকে বলছি যে এটার জিনটা থাকে আমাদের 15তম ক্রোমোজোমে। তো 15তম ক্রোমোজোমের যেই লোকাসে জিনটা অবস্থান করতেছে সেটা হইতেছে এখানে আমি এভাবে দেখাইছিলাম। এখন জিন মানে কি? এখন জিন মানে তো হইতেছে তোমার নির্দিষ্ট ক্ষারক বা বেসের সিকোয়েন্স। তার মানে এই কালার অফ আই এর যে জিন, এটা একটা নির্দিষ্ট ক্ষারকের সিকোয়েন্স বা বেস সিকোয়েন্স আছে, তাই না? ধরে নাও, আলোচনার সাপেক্ষে ধরে নাও সেই সিকোয়েন্সটা এইরকম কিছু, আমি একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করতেছি। ধরে নাও এইটা হইতেছে তোমার কালার অফ আই এর যে হইতেছে জিন, সেটার হইতেছে বেস সিকোয়েন্স। ধরে নাও এইটা হইতেছে সেই সিকোয়েন্সটা। আমি বলেছি যে একটা জিনকে প্রকাশ পেতে হলেই অবশ্যই তাকে একটা প্রোটিন তৈরি করতে হবে, এবং প্রোটিনটা যখন তোমার হচ্ছে দিয়ে তৈরি হবে তখনই ওই জিনটা প্রকাশ পাবে। তার মানে তোমার কালার অফ আই যদি হয় ব্রাউন, তোমার কালার অফ আই যদি হয় ব্রাউন, তো ওই ব্রাউন কালারের জন্য অবশ্যই তোমার ডিএনএর মধ্যে এইরকম একটা জিন আছে, এবং এই জিনটা যখন হইতেছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়া হয়ে একটা প্রোটিন তৈরি করবে, এই প্রোটিনটা যখন তোমার দেহে তৈরি হবে তখন তোমার চোখের কালার হয়ে যাবে ব্রাউন। ঠিক আছে না? তার মানে এই ব্রাউন কালারের জন্য দায়ী যে সিকোয়েন্সটা, সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সিকোয়েন্স। ধরে নাও সেটা এই সিকোয়েন্সটা, এইখানে হইতেছে যে সিকোয়েন্সে ক্ষারকগুলো সাজানো আছে সেই সিকোয়েন্সটা ধরে নাও এই ব্রাউনের জন্য দায়ী জিনটা। এখন এই কালার অফ আই ক্যারেক্টারে তো আরো অনেক ধরনের ট্রেড আছে, যেমন ব্ল্যাক, ব্লু, গ্রিন। সব কয়টা কালারই কি এই একই সিকোয়েন্সের জিন দ্বারা তৈরি হবে? না, উত্তরটা হইতেছে না। কালার অফ আয়ের জন্য যে দায়ী যে জিনটা, সেইটার বেশ কিছু ট্রেড যেমন হইতে পারে, ট্রেড যেমন বেশ কিছু আছে, ঠিক এর হইতেছে জেনেটিক যে হইতেছে মেকআপ, বা আরো সহজভাবে বললে বেসেস যে সিকোয়েন্স, এর মধ্যেও স্লাইট কিছু ডিফারেন্স থাকে। যেমন এইটা আমি ধরে নিয়েছিলাম যে ব্রাউন কালারটার জন্য দায়ী জিনের হইতেছে ক্ষারকের সিকোয়েন্স বা বেস সিকোয়েন্স। এবার যদি আমি এইটাই হইতেছে আমরা এই ব্লু কালারের জন্য দায়ী যদি ক্ষারকের সিকোয়েন্সটা যদি চিন্তা করি, দেখা যাবে স্লাইট কিছু ডিফারেন্স পাবা তুমি এই ব্রাউনের চেয়ে। ধরো এই টি এর জায়গায় ধরে নাও হইতেছে তখন কি চলে আসলো, ধরে নাও জি চলে আসলো। এরকম কিছু স্লাইট ডিফারেন্স যদি চলে আসে, তাহলে একটা ডিফারেন্ট প্রোটিন তৈরি করবে এই জিনটা, এবং কালারটাও হইতেছে ডিফারেন্ট হয়েছে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তো এই জিনিসটা যদি বুঝো, তাহলে এখান থেকে আরেকটা টার্মিনোলজি তোমরা শিখে ফেলতে পারবা, সেটা হচ্ছে অ্যালিল। ঠিক আছে? অ্যালিল, এই অ্যালিল টার্মটা শিখে ফেলতে পারবা আশা করি। অ্যালিল জিনিসটা আসলে কি? অ্যালিল হইতেছে একটা ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ট্রেইটের জন্য দায়ী যে হইতেছে সিকোয়েন্সগুলো, ওই সিকোয়েন্সগুলোর হইতেছে ভ্যারিয়েশন। আরো সহজভাবে আমি তোমাদেরকে বলি, একটি জিন এর বিভিন্ন বেস সিকোয়েন্স ভ্যারিয়েশন যা বিভিন্ন ট্রেইট তৈরি করে। তাহলে তোমরা এখান থেকে অ্যালিলের সংজ্ঞাটা পাইলা। এটা হচ্ছে একটা জিনের, যেমন এই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি কালার অফ আয়ের জিন, বিভিন্ন বেস সিকোয়েন্স ভ্যারিয়েশন। বেস সিকোয়েন্সটার মধ্যে, এই সিকোয়েন্সটার মধ্যে বিভিন্ন ধরনের ছোটখাটো ভ্যারিয়েশন তৈরি হয়, ভ্যারিয়েশন যেই ভ্যারিয়েশনের কারণে বিভিন্ন ধরনের ট্রেড ব্ল্যাক, ব্রাউন, ব্লু, গ্রিন এগুলো তৈরি হইতেছে।